আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আবার আলোচনায় চলে আসলাম। আহ, একটু আমরা আজকে বাংলা কবিতার তোমাদের সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী সর্বশেষ যে কবিতাটি আছে সেটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের কবিতার শিক্ষার্থীরা, আশা করি আহ, সর্বশেষ যে কবিতা প্রত্যাবর্তনের লজ্জা, সে কবিতাটি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হয়তো আল মাহমুদ নিয়ে তোমরা এর আগে হয়তো কখনো পড়োনি, কারণ আল মাহমুদের কবিতা পুরো আওয়ামী ফ্যাসিস্ট আমলে অনেকটা নিষিদ্ধ ছিল। কেন নিষিদ্ধ ছিল তার কিছু কারণ আছে। আহ, আমাদের দেশের কবি সাহিত্যিকরা রাজনীতিকরণের শিকার হয়। এই কারণে আমাদের দেশে সত্যিকারের কবি সাহিত্যিক বের হয়ে আসতে পারে না। ক্ষমতাসীন সরকারের সমালোচনা করলেই যে কেউ আহ প্রতিহিংসার শিকার হয়। এ কারণে আমরা অনেকেই ট্যালেন্ট বের করে আনতে পারি না। আল মাহমুদ প্রথম জীবনে কবি শামসুর রহমানের খুব ভালো বন্ধু ছিলেন, এবং আল মাহমুদ এবং কবি শামসুর রহমান তাদের কাব্য সাধনায় অনেক বিষয় তুলে এনেছিলেন। কিন্তু একটা সময় এসে আল মাহমুদ নাস্তিক থেকে আস্তিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ইসলাম অনুরাগী হয়ে পড়েন, ইসলাম অনুরাগী হন। এখন ইসলামী অনুরাগী যখন হলেন তখন থেকেই মূলত তিনি বিশেষ করে বামপন্থী দলগুলো এবং অন্যান্য যেই আহ, এ, নাস্তিকতা প্রমোট করে এরকম দলগুলোর আহ, বিরাগ ভাজন হন। এবং একটা সময় যেহেতু আওয়ামী লীগে এই বামপন্থী দলগুলোর একটা প্রভাব ভালো ছিল, তাই তাদের প্ররোচনায় আল মাহমুদ আওয়ামী সরকারের কাছে অনেকটাই কি ব্ল্যাক লিস্টেড হয়ে পড়েন। তো এখানে আল মাহমুদেরও আহ, কিছু ব্যক্তিগত বিষয় ছিল, যেটা তাকে এভাবে চিন্তা করতে তাকে বাধ্য করেছিল। সেটা আমার মনে হয় কারণ একটা বিশেষ রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, তারা আল মাহমুদের কবিতাকে প্রমোট করত, কিন্তু আল মাহমুদ কখনো এই বিষয় নিয়ে তাদেরকে কোনো কিছু বলেননি। তো কেন বলেননি, কি সমস্যা ছিল সেটা আমাদের দেখার বিষয় না, সেটা তোমরা যখন বড় হবে তখন নিজেরাই বুঝতে পারবে। যে একটা রাজনৈতিক দল, জামাত ইসলামী বা শিবির, তারা আল মাহমুদকে নিয়ে তাদের নিজেদের কবি বা তাদের সব ধরনের বিভিন্ন প্রচারণা ফেস্টুনে আল মাহমুদের আল মাহমুদের কবিতাকে তারা প্রমোট করে। তো এই কারণে অনেকে মনে করে থাকে আল মাহমুদ জামাত ইসলামী করে থাকেন অথবা শিবির পন্থী এরকম ছিলেন, কিন্তু আসলে এরকম কিছুই না। তোমরা হয়তো জেনে আশ্চর্য হবে, বাংলাদেশের একমাত্র সশস্ত্র, হ্যাঁ, সশস্ত্র কবি, মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা কবি, ওকে, মুক্তিযোদ্ধা কবি আল মাহমুদ। মানে একমাত্র তিনিই অস্ত্র হাতে কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আর কোনো কবি সাহিত্যিককে পাওয়া যায়নি যারা কি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। শামসুর রহমান, তিনি নিজেই পলাতক ছিলেন। হ্যাঁ, মজলুম আদিব নামে তিনি কবিতা লিখেছেন, কিন্তু আল মাহমুদ সরাসরি অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন। এই হচ্ছে আল মাহমুদের পরিচয়। তারপর আমরা তোমাদের পাঠ্য বইতে যে কবি পরিচিতিটি দেওয়া আছে সেটি আমরা একটু আলোচনা করব। তা আল মাহমুদ 1936 খ্রিস্টাব্দের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুক্কুর আল মাহমুদ। এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, এটা মার্ক করো। তার প্রকৃত নাম কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম আব্দুর রব মীর, মাতার নাম রওশন মীর আরা মীর। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। মানে তিনি, তার পড়াশোনা কিন্তু বেশি দূর ছিল না, তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করেন, এরপর আর পড়াশোনা করেননি। তবে
নিজের মতো করে পড়াশোনা করেছেন। একটা কবি হওয়া কিন্তু প্রথম সারির কবি হওয়া যে সে ব্যাপার নয়। একটা প্রথম সারির কবি হতে গেলে তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। হয়তো তিনি একাডেমিক পড়াশোনা করেননি, কিন্তু নিজের মতো করে পড়েছেন, যেমন রবীন্দ্রনাথ। হ্যাঁ, তিনি স্কুলে যান নাই, কিন্তু লাইব্রেরিতে সারাদিন পড়াশোনা করতেন নিজের মতো করে। যাই হোক, দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন, এটা একটু মার্ক করো। সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন এবং দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। এই যে যে দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী, এই কর্ণফুলীটা অনেকটা জামাত শিবিরের পরিচালিত একটা পত্রিকা, তো এখানে তিনি চাকরি করেছেন। এবং একটা সময় তিনি বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালক পদ থেকে অবসরে যান। এটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের এই লাইনটা একটু মার্ক করো। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। তোমাদের প্রশ্ন আসতে পারে, আধুনিক বাংলা কবিতায় অনন্য এক জগৎ তৈরি করেছেন কোন কবি, বা আল মাহমুদ কি তৈরি করেছেন? সেটি হবে কি, অনন্য এক জগৎ। ওকে, ইদানিং কিন্তু কবি পরিচিতি থেকে এরকম টাইপ প্রশ্নগুলো বেশি আসতেছে, তাই আমাদের এগুলো ভালো করে পড়তে হবে। এছাড়াও সেই জগৎ যন্ত্রণা দগ্ধ শহর জীবন নিয়ে নয়, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে। আমরা শামসুর রহমানের যে কবিতাতে দেখি যে শহরে নানা ধরনের জঞ্জাল ঝামেলা, কিন্তু এখানে আল মাহমুদ শহর এবং গ্রাম দুইটা নিয়েই তিনি কি সমানতালে লিখেছেন। গ্রামীণ জীবন ও প্রাকৃতিক চিরায়ত রূপ নিজস্ব কাব্য ভাষা সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। এগুলো মার্ক করো। তিনি গ্রামীণ জীবনটাকে ফোকাস করেছেন, তিনি কিন্তু আবার পল্লী কবি না। ওকে, পল্লী কবি যেমন গ্রামের জীবন নিয়ে আলোচনা করেছেন, তিনি সেখানে আহ উম, এ, গ্রামের পার্সপেক্টিভে কবিতা লিখেছেন, কিন্তু একেবারে গ্রামের সব মানুষের জীবন কাহিনী এখানে তুলে ধরেননি। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে লোক লোকান্তর, এটা অনেকবার পরীক্ষাতে আসছে। কালের কলস, এটা অনেকবার এসেছে। সোনালী কাবিন, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে কোনটা, এই সোনালী কাবিন। ওকে, মায়াবী পর্দা দুলে ওঠে, অদৃষ্টবাদীদের রান্না বান্না, বখতিয়ারের ঘোড়া, এটাও পরীক্ষাতে অনেকবার এসেছে, বখতিয়ারের ঘোড়া। আরব্য রজনীর রাজহাঁস, শিশুতোষ কাব্যগ্রন্থ, পাখির কাছে ফুলের কাছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই বিখ্যাত একটা তার কবিতার বই। শিশুতোষ কাব্যগ্রন্থ, পাখির কাছে ফুলের কাছে, এটা তোমরা মার্ক করে রাখো। এছাড়াও উপন্যাস ডাহুকা, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, ছোট গল্প পানকড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবনিক ইত্যাদি তার কি পরিচিত বা বিখ্যাত কাব্যগ্রন্থ। তো 2019 সালে 15 ফেব্রুয়ারি তিনি কি এক শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তো তার কিন্তু মৃত্যুর এই যে মৃত্যুটা 2019 সাল, এটা প্রশ্ন এমন আসতে পারে যে 15 ফেব্রুয়ারি যখন তার মৃত্যু হয় সেটা কিন্তু কি ছিল, শুক্রবার সুবহে সাদিকের সময়। এটা তার একটা কবিতাতে তিনি লিখে গেছিলেন, শুক্রবার সুবহে সাদিক। আমার কাছে মনে হয় কি, যে একজন কবি যেভাবে সৃষ্টিকর্তার খুব সান্নিধ্যে যেতে পারে, সেভাবে একজন সাধারণ মানুষ যেতে পারে না। সৃষ্টিকর্তার, দেখো, আমি অনেককে দেখছি যে তারা তাদের অনেকটা জিনিসটা আমার কাছে মিরাকল মনে হয়, তাদের মৃত্যুর ইয়েটা। যেমন দেখো, এই যে যে তিনি বলছিলেন, কবিতাতে লিখে গেছেন, কোন এক সুবে সাদিকে, শুক্রবার রাতে সুবে সাদিকের সময় যেন তার কি হয়, মৃত্যু হয়, এরকম করে একটা কবিতা লিখে গেছেন, এবং তার মৃত্যু শুক্রবার দিন সুবে সাদিকে হয়েছে। আবার হুমায়ুন আহমেদ তার ইয়েতে ইচ্ছা প্রকাশ করে গেছিলেন, কোনো এক কি জ্যোৎস্না রাতে তার যেন মৃত্যু হয়, এবং সে জ্যোৎস্না রাতে তার মৃত্যু হয়েছে। এরকম আরো অনেকগুলো আমরা দেখি বিষয়। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একদম এই যে যে তুমি সাহিত্য যে যখন তুমি পড়বে, সৃষ্টিকর্তার অপার মহিমা তুমি অন্যভাবে উপলব্ধি করতে পারবে। ওকে, তো যাই হোক, এটা তোমাদের একটু গুরুত্বপূর্ণ হতে পারে, এটা তোমরা মার্ক করে রাখো, কারণ তার মৃত্যুটাই এই কারণে স্পেশাল, কারণ তার ইচ্ছা যখন ছিল, যেভাবে ছিল সেভাবে তার মৃত্যুটা হয়েছে। এটা তাই পরীক্ষাতে আসতে পারে। সব কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু এত গুরুত্বপূর্ণ না, কিন্তু কারো কারোটা গুরুত্বপূর্ণ।
তো আমরা এই কবিতাটা পড়বো। কবিতাটাতে আমরা কি দেখবো যে এখানে গ্রামের কথা চলে আসছে। হ্যাঁ, একজন মানে সে গ্রামে এসেছে, গ্রাম থেকে আবার তার শহরে ফিরবে। তো এই যে যে একটা বিষয়, সেটা নিয়ে কবিতাটা মূলত। তো আমরা কবিতাটা পাঠ করি। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। নীলবর্ণ আলোর সংকেত মানে কি? মানে ট্রেন চলে গেছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। মানে তুমি, সে স্টেশনে পৌঁছেছে এবং স্টেশনে পৌঁছানোর পরে দেখতে পেলো ট্রেন চলে যাচ্ছে। ওকে। এবং হতাশার মতো হঠাৎ দারুণ হুইসেল দিয়ে, হুইসেল মানে বঁ করে একটা আওয়াজ দেয় না ট্রেন ছাড়ার সময়, সে গাড়ি কি ছেড়ে দিয়েছে। মানে এখন আর গাড়িতে ওঠার মতো কোনো অবস্থা নাই। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উপুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। দেখো, যাদের সাথে শহরে যাবার কথা ছিল, এখানে কিন্তু আমাদের গ্রামের পার্সপেক্টিভে শহরের কথা উঠে আসছে। তাদের উৎকণ্ঠিত মুখ মানে চিন্তিত মুখ। উৎকণ্ঠিত মানে কি? চিন্তিত। আর জানালার উপুর হয়ে মানে এভাবে একদম মাথা বের করে দেখতেছে, আমাকে দেখছে এবং হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। এই সান্ত্বনা বানানটা পরীক্ষাতে অনেকবার এসেছে, তোমরা এটা খেয়াল করো। দন্ত সহায়িকা, দন্ত নয় তয় ব ফলা, সান্ত্বনা দিচ্ছে। মানে যারা চলে যাচ্ছে তারা কি সান্ত্বনা দিচ্ছে। এখানে একটা জিনিস দেখো, আমাদের অনেক সময় হয় যে আমাদের জীবনে আমরা অনেক সময় কি আহ, একই সাথে ক্লাসমেটরা ইয়ে করতেছে, একটা সময় গিয়ে ঝরে যায়। হ্যাঁ, যারা এগিয়ে যায় তারা পরবর্তী যারা ঝরে যায় তাদের প্রতি একটা কি সান্ত্বনার বাণী দেয়। আমাদের সাথে আমার আমার অনেক বন্ধু, আমাদের এগুলা সম্পূর্ণরূপে মনে করবা, রাখবা যে এটা একটা সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করবা তোমরা যে পড়াশোনা করতে পারতেছো। হ্যাঁ, অনেক ভালো ফ্যামিলির ছেলে মেয়েও পড়াশোনা করতে পারে না, আবার অনেক গরিব ঘরের ছেলে মেয়েরাও কি পড়াশোনা করতে পারে না, আবার অনেক গরিব ঘরের ছেলে মেয়ে কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছে, আবার অনেক বড় লোকের ছেলে মেয়ে কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছে না। তাই এই যে যে তোমরা পড়াশোনা করতেছো, এটা আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করবো সব সময়। যাই হোক, এই যে দেখো যে সে মানে মানে শহরে যাওয়ার সময় যাদের সাথে যাওয়ার কথা ছিল তারা চলে যাচ্ছে এবং তারা তাকে দেখে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিল, তাড়া দেওয়া মানে কি তাগাদা দেয়া, ঠিক আছে। গোছাতে গোছাতে তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। মানে গ্রাম থেকে যখন সে আসতেছিল বাসায়, তখনই তার বাবা তাকে বলেছিল যে তোর গোছাতে গোছাতে সময় শেষ হয়ে যাচ্ছে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। খেয়াল করো, আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনিই থাকিস। তুই আজকে আর ইয়ে করিস না, তুই আর বই নিয়ে পড়ে থাক। তুই তো অনেক সময় এরকমই কি রাতে না ঘুমিয়ে বই নিয়ে পড়ে থাকিস। তোমরা কেউ আছো এরকম যে রাতে না ঘুমায় বই নিয়ে পড়ে থাকো? এরকম পাওয়া যাবে না, মোবাইল নিয়ে পড়ে থাকো। ওকে। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। মার্ক করো এটা। তার বাবা বলছিল তুই গাড়ি ব্যাগ গোছাতে গোছাতে গাড়ি পাবি না, আর আম্মা বলছিল তুই না হয় বই নিয়ে বসে থাক। কিন্তু তার কি হলো? আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। খেয়াল করো, এখানে বলছে নিঃস্বপ্ন নিদ্রায়। ঘুম যখন খুব গভীর হয়, তুমি স্বপ্নে কি দেখছো এটা তোমার মনে থাকবে না। আর নিহত হয়ে থাকা কেন বুঝাইলো? তুমি যখন খুব গভীর নিদ্রায় থাকবা তখন তোমার কিন্তু দিন দুনিয়ার কোনো কিছুই কি থাকবে না, খবর থাকবে না। মানে তুমি অনেকটা মারা গেছো এরকম মনে হবে। তো সেই কথাটা বোঝানোর জন্য লেখক এখানে বলতেছে এক নিঃস্বপ্ন নিদ্রায়। তুমি কিন্তু খুব গভীর ঘুম ঘুমালে স্বপ্ন দেখবা না, এমনিতে হালকা ঘুম হলে তুমি স্বপ্ন দেখবা। তো এই যে যে গভীর ঘুমে নিহত হয়ে থাকার মতো, তার যে গভীর ঘুম পেলো, সে যে নিহত হয়ে থাকলো, সে কথাটা এখানে বোঝানো হচ্ছে। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। জাহানারাটাকে ট্রেন ফেল করে না কে? ফরহাদ, তার ভাই বোন আর কি। আধ ঘন্টা আগেই স্টেশনে, আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। এগুলো মার্ক করো। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই। এরা সবাই কি তার ভাই বোন? তাহলে তার ভাই বোন কে কে?
জাহানারা, ঠিক আছে, জাহানারা। তারপর হচ্ছে যে কি, ফরহাদ। তারপর হচ্ছে লাইলি, হ্যাঁ, এবং নাহার। তাহলে বোঝা যাচ্ছে, এবং সে কবি নিজে। তো কবি নিজে, তাহলে কবি নিজে হলে তারা কয় ভাই বোন? দেখা যাচ্ছে যে দুই ভাই, হ্যাঁ, এবং এক দুই তিন চার পাঁচ, তিন বোন। দুই ভাই, তিন বোন, ঠিক আছে। তাহলে তারা কয় ভাই বোন? দুই ভাই তিন বোন। তার ভাইয়ের নাম কি? ফরহাদ। আর বোনের নাম জাহানারা, লাইলি এবং নাহার। ওকে। জাহানারা কখনো ট্রেন ফেল করে না। ফরহাদ 8 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে চাকরকে টিকিট কিনতে পাঠায় এবং নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। তাহলে তাকে কয় মাইল হাঁটতে হয়েছিল? 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি, মানে শীতে কাঁপতেছে। ওকে, সে শীতে কাঁপছে, সে কথাটা বোঝানো হচ্ছে। তাহলে তাকে স্টেশনে যেতে কত মাইল হাঁটতে হয়েছিল? 7 মাইল হাঁটতে হয়েছিল। এবং গাড়িটা কখন ছিল? শেষ রাতে, মানে ভোর রাতের দিকে গাড়ি আর কি, প্রায় 3টা 4টার দিকে। ব্রাহ্মণবাড়িয়াতে আমরা জানি যে ইয়াতে তার বাড়ি কি, ব্রাহ্মণবাড়িয়া। তোমরা হয়তো খেয়াল করবে যে ঢাকা, চিটং থেকে ঢাকা যাওয়ার সময়, হ্যাঁ, চিটং থেকে ঢাকা যাওয়ার সময় এই ট্রেনটা ব্রাহ্মণবাড়িয়াতে যখন পৌঁছায় তখন প্রায় ভোর 4টা বাজে। তোমরা যারা চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রেনে করে যাওয়া আসা করো তারা এটা খেয়াল করে দেখবে। তো এই ভোর 4টা হচ্ছে কি, শেষ রাত, ঠিক আছে। এখন ওই সেম রুটিনে আছে সেই অনেক আগে থেকে। ওকে। আমার দুই বন্ধু ছিল ব্রাহ্মণবাড়িয়ার, এরা ট্রেন ছাড়া চলাফেরা করতোই না। মানে এরা যখনই এবার ট্রেনে যাইতে হবে, বাসে এরা যাবে না। তারপর দেখো কি বলেছে, কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। এখানে সাদা বানানটা তালব্যস্য দিয়ে লিখছে, কারণ কবি যখন লিখেছে তখন বাংলা বানানের নিয়ম অনুযায়ী এভাবে লিখতো না। এভাবে হুমায়ুন আজাদও লিখতো, সাদা, সাদা বানানটা এভাবেই লিখতো। আমাদের সাদা, আমরা কিন্তু সাদা বলি না, আমরা কিন্তু বলি সাদা, যদিও বানান লিখি আমরা এভাবে সাদা, হ্যাঁ, উচ্চারণ কিন্তু সাদা, এভাবে। তাই এখানে তারা যেভাবে উচ্চারণ করেছেন সেভাবে লিখেছেন। তো কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, মানে ভোরবেলা যখন কুয়াশা থাকে ভীষণ, হ্যাঁ, ভোরের কুয়াশার ভিতর দিয়ে সে আবার কি করবে? ঘরে ফিরবে। শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। মানে দেখো শীতের সকালের বর্ণনাটা এখানে আমরা পাচ্ছি। কুয়াশার চাদর, ঠিক আছে, কুয়াশার সাদা পর্দা আমরা পাচ্ছি। ওকে। তারপর সেই শিশির, হ্যাঁ, শিশিরের বর্ণনা পাচ্ছি। তারপর শীতের বিন্দু নির্লজ্জ, তারপর লাল সূর্য উঠবে, সকালের যে লাল সূর্য উঠবে সে কথাটা পাচ্ছি। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে তারপর সামনে দেখবো পরিচিত নদী। সামনে কি দেখবে? পরিচিত নদী দেখবে। পরাজিতের মতো কেন বললো? কারণ ওই যে তার বাবা সকালে বলছিল তুই গাড়ি পাবি না, এখন সে বাসায় ফিরলে সেটা কি হবে, একটা লজ্জাজনক বিষয় হবে না? সে কথাটা বলছে। তার ভাই বোনেরা কেউ ট্রেন মিস করে না, সে ট্রেন মিস করছে। ওকে, সে কথাটা এখানে বলা হচ্ছে। তারপর কি দেখো, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম। কেন ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম বললো? এখানে একটা কারণ আছে। তোমরা গ্রামে গেলে দেখবে যে, যেমন মনে করো শহরে কি হয়, এই যে এভাবে গলি, এই গলির এখানে এভাবে বাসা, তাই না? এভাবে কি একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী বাসা থাকে, বাসা বাড়ি থাকে। কিন্তু গ্রামের ভিতরে দেখবে যে কি এভাবে 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 রাস্তা, এখানে ঘর, এখানে ঘর, এখানে ঘর, এখানে ঘর, ঘরের কোনো কি নাই, আগামাথা নাই, রাস্তার কোনো ইয়ে নেই, এরকম প্যাচ গছ ইয়ে করে 14 ফিট ইয়ে করে ঘুরতে হয়। এই জন্য গ্রামের যে পরিবেশ সেটা বোঝানোর জন্য বলতেছে ঘরের ছড়ানো ছিটানো ঘর বাড়ি। তারপর জলার দিকে বকের ঝাঁক উঠে যাচ্ছে। জলা মানে কি, ওই যে যে তোমার তোমার বিল, হ্যাঁ, অথবা তোমার বিভিন্ন ধরনের যে এই পুকুর বা ইয়া, সেখানে কি বকের ঝাঁক উড়ে যাচ্ছে।
তারপর কি বলছে, তারপর জলার দারুণ ভয়ের মতন ভেসে উঠবে আমাদের আটচালা। এবারে খেয়াল করো, তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। আটচালাটা কি বোঝাচ্ছে? আটচালা কবির নিজের ঘর। হ্যাঁ, কবির পিত্রালয়, ঠিক আছে, বা কবির বাবার বাড়ি। আটচালা কেন? ওই যে গ্রামের বাড়িতে এই যে এভাবে করে ঘর তোলা হয়, এই যে এভাবে করে সুন্দর করে টিন দিয়ে, হ্যাঁ, এরকম ইয়ে থাকে, তারপর আবার এদিকে থাকে, ওদিকে থাকে, হ্যাঁ, এরকম করে একটা সুন্দর করে টিনের ইয়েতে ঘর থাকে, সেই কথাটা বোঝানো হচ্ছে যে দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান। কলার ছোট বাগান, কলার ছোট বাগান মানে কি? তাদের বাসার সামনে যে কলার ছোট বাগানগুলো আছে সেটা। তারপর কি আছে দেখো, কি বলেছে, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। না না করে কাঁপছে মানে কি? না না করে কাঁপছে মানে কবিকে আসতে নিষেধ করতেছে। ওকে, কবিকে আসতে নিষেধ করছে। এখানে পুরো কবিতাটা পড়ার পর আমি ইয়েটা আলোচনা করব। না না মানে কি? যে পাতাটা এভাবে 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 করে কি নড়ে না, সেটাকে কবি বলতেছে জানো, তার কাছে মনে হচ্ছে দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমার দিকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবি আই আলা ইরাব্বিকুমা তু কাজ্জিবান। এটা একটা ইয়ে মানে তাকে দেখে বাবা কি পড়তে থাকবে, কি পড়তে থাকে, এই যে কোরআন শরীফ, এই যে পড়তে থাকবেন বলতে কি বোঝানো, বোঝাচ্ছে যে সে যখন ভোরবেলা আসবে তখন দেখবে যে কি তার বাবা কোরআন পাঠ করতেছে। হ্যাঁ, কোরআন পাঠ করা। এবং এখানে ফাবি আইয়ে আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, এটা সূরা, এটা কোরআন শরীফের ইয়া, যে তোমরা আমার কোন কোন অবদানকে অস্বীকার করবে। এটা একটা আরবি লাইন কবিতার ইয়েতে। তোমরা আমার, এটা আল্লাহ আমাদেরকে বলতেছে কোন কোন, হ্যাঁ, অবদান অস্বীকার করবে। ঠিক আছে, এটা অর্থ হচ্ছে এটা, ভাবি আই আলা ইরাব্বিকুমা তু কাজ্জিবা। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। বাসি বাসন মানে কি? ওই যে গতকাল রাতে যে থালা বাটি ইয়ে হয়ে গেছিল, মানে ধোয়া হয়নি, হ্যাঁ, না ধোয়া থালা বাটি। ওকে, না ধোয়া রাতের থালা বাটি। ভালো হলো তোর ফিরে আসা। তারপর সে হেসে ফেলে বলবে, সে হেসে ফেলে, দেখো একমাত্র বাপ কিন্তু তার কোনো কি নাই, এটাতে খুশি নাই, কিন্তু মা সবসময় খুশি, মা চায় না ছেলে ঘরের বাইরে যায়। ভালো হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একদম কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে। এই যে যে দেখো, আমরা দিন শেষে মায়ের কাছে ফিরে যাই, মায়ের কাছে আমাদের সব কিছু ইয়ে আছে, হ্যাঁ, এই প্রত্যাবর্তনের লজ্জাকে সে তুলে ফেলবে ঘরে বসে। এখানে প্রত্যাবর্তন বলতে কি বোঝাচ্ছে? প্রত্যাবর্তন কিন্তু অনেকটা অপরাধী হিসেবে ফিরে আসা যেটাকে বলা হয় সেটাকে বলা হয়। হ্যাঁ, যেমন এই যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে হবে, প্রত্যার্পণ করতে, হ্যাঁ, এইসব বিষয়টা আসতেছে, এই জিনিসটা এখানে চলে আসছে। তো এখানে একটা বিষয় দেখো, যে এখানে মা একটা কথা বলেছে, যে তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। তো এই যে যে সে না থাকলে ঘর একদম খালি হয়ে যায়, শূন্য লাগে, শূন্য ঘরবাড়ি কেমন হয়, শূন্য হয়ে যায়। সেই বিষয়টা তাকে কি ভাবিয়ে তুলে। এবং এই কারণে মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা, ফিরে আসা মানে অপরাধীর মতো ফিরে আসা, সেটাকে সে তুলে ফেলবে কিভাবে? ঘষে ঘষে। মানে আমরা আমাদের মায়ের যে একটা গন্ধ আছে, সে মায়ের গন্ধটা অন্যরকম। মায়ের গন্ধটা তোমরা যদি ফিল করো কখনো বুঝবা।
যে আহ, তোমার মনে একটা আলাদা প্রশান্তি তৈরি করবে। তোমার মনে অনেক স্ট্রেস, অনেক কোনো ঝামেলা বা ইয়ে হচ্ছে, তুমি গিয়ে তোমার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলো, হ্যাঁ, দেখবে যে তোমার মন অন্যরকম আনন্দে ভরে গেছে। হ্যাঁ, কারণ আল্লাহ এটা আমার মা, মা মানে একটা অন্যরকম নিয়ামত। ওকে, মা যার নাই আসলে তার দুনিয়াতে কিছু নাই। তুমি তোমার, আল্লাহ আমাদেরকে অসম্ভব একটা পরিপূর্ণ নিয়ামত দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের মা। তো মায়ের সাথে তুমি যখন কথা বলবা, তোমার দেখবা সব রাগ, অভিমান, দুঃখ, বেদনা অনেকটাই কি চলে গেছে। এটা একদম বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। তুমি যখন তোমার মায়ের সাথে কথা বলবো, তখন তোমার মন থেকে একটা আলাদা একটা হরমোন বের হয়। সে হরমোনটা তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, তোমাকে অনেক বেশি ডেডিকেটেড করে, তোমাকে অনেক বেশি ইয়ে করে। হ্যাঁ, তোমার ভিতরে যত ধরনের হতাশা, স্ট্রেস ছিল সেগুলোকে রিলিফ করে দেয়। এরকম একটা আলাদা একটা বিষয় আছে। তো সেই জিনিসটা এখানে আমরা পাই। তো আমরা কবিতাটাতে বুঝতে পারতেছি যে লেখক গ্রাম থেকে শহরে যেতে চাচ্ছে, কিন্তু সে যেতে পারছে না। তার যাদের সাথে তার যাওয়ার কথা ছিল তারা চলে গেছে, কিন্তু সে যেতে পারছে না। গ্রামের মায়াতে কোনো একটা ভাবে সে আটকে আছে। হ্যাঁ, এই যে যে মায়ার টান বা কোনোভাবে তার, আমরা যে দেখতে পাই যে তার ভাইয়েরা বোনেরা সবাই চলে যেতে পারে, কিন্তু সে যেতে পারে না, ব্যাগ গুছায় দেরি করে। এটা কিন্তু একটা কারণ আছে, তো মানে সে তার যাওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ, তোমার যদি কোনো যাওয়ার ইচ্ছা, কোথাও যাওয়ার ইচ্ছা না থাকে, তুমি দেখবে যে তুমি ওখানে দায়িত্বে গড়িমসি করতেছো। হ্যাঁ, তো লেখকের ভিতরে ওই যে ব্যাগ গোছানোর সময় তার বাবা তাকে বলতো না, তুই ব্যাগ গোছাতে গোছাতে তোর গাড়ি ফেল করবি, এই কথাটা বলছে না, এটাতে তারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে কবির যাওয়ার আসলে ইচ্ছা নাই। এবং তার এই না যাওয়ার ইচ্ছাটাকে বুঝতে পেরেছিল কে? মা। এই কারণে বলছে, তুই ভালো হয়েছে তুই ফিরে এসেছিস। হ্যাঁ, তুই না থাকলে ঘরবাড়ি কেমন শূন্য হয়ে যায়। তো এই যে যে বিষয়টা, গ্রামের মায়ায় আটকে থাকা, আমরা প্রথমে কবিতাতে পড়েছিলাম লেখক কিন্তু কি গ্রামের জীবন গ্রামের ইয়া নিয়ে কি আলাদাভাবে তার কবিতায় তুলে আনে। তো সেটা আমরা এখানে পেয়েছি। তো এখানে শব্দার্থ টিকাতে আমরা মানে আমরা এখানে অনেক কিছু দেখি। ওকে, আমরা সেগুলো তোমাদেরকে ইয়ে করেছি, আলোচনা করেছি। এখন আমরা পাঠ পরিচিতি অংশটা আলোচনা করব। পাঠ পরিচিতিটাতেও অনেক কিছু ব্যাখ্যা করার থাকে। ওকে, তো পাঠ পরিচিত অংশে প্রথমে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যাবর্তনের লজ্জায় কবিতাটি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ঠিক আছে, শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। মানে আল মাহমুদ প্রথম সারির কবি হিসেবে যে জায়গা দখল করে নিয়েছিল এই সোনালী কাবিন কবিতা লেখার মাধ্যমে। তো সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত, খুবই গুরুত্বপূর্ণ। সংলাপ মানে কি, ওই যে যে আহ, বাবা বলতেছে তুই গাড়ি ফেল করবি, মা বলতেছে তুই ফিরে আসছিস ভালো হয়েছে। এবং গল্প বলার ঢঙে কিরকম, ওই যে তার ভাইরা জাস্ট টাইমে চলে যায়, হ্যাঁ, বোনেরা ভাত খেতে পারে না, কখনো ট্রেন ফেল করে না, এই যে যে কথাগুলো বলছে, সে আবার আসার সময় কলা গাছের পাতা না না করছে, এই যে যে বিষয়গুলো অনেকটা কি গল্প বলার ঢঙে আমরা কি কবিতাটা দেখতে পাই। তাহলে দুইটা জিনিস আছে কবিতায়, একটা হচ্ছে সংলাপ আর একটা হচ্ছে গল্প বলার ঢং। তো শহরে যাওয়ার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছতে পৌঁছতে ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছেন। ট্রেন ধরতে না পারার হতাশায় কবি মনে পড়ল বাবা মায়ের কথাগুলো। নিজের ভাই বোনদের সতর্ক সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। একরকম, এই যে একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। এটা মার্ক করো, কিসের গ্লানি নিয়ে ফিরলো? পরাজয়, ওই যে ট্রেন মিস করেছে। আসলে ট্রেন মিস না, এটা আসলে বোঝাতে চাচ্ছে যে কবি আহ একটা বড় জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছিলেন, সেটা সে করতে পারেননি। হ্যাঁ, যেমন এই যে মনে করো তোমরা অনেকেই এখন এইচএসসি পড়তেছো, এইচএসসির পরে দেখবে অনেকেই কি নিজ নিজ গ্রাম ছেড়ে শহরে যাচ্ছ ইউনিভার্সিটিতে পড়ার জন্য। আবার তোমাদের অনেক বন্ধু বান্ধব যেতে পারতেছে না, তারা গ্রামেই থেকে যাচ্ছে। যারা গ্রামে থেকে যাচ্ছে তাদের জায়গা থেকে তুমি কবিতাটা পড়লে এই যে জিনিসটা বুঝতে পারবে যে ট্রেন ধরতে তার বন্ধুরা চলে যাচ্ছে, সে ধরতে পারেনি অল্পের জন্য। তো এই যে যে বিষয়টা সেটা আমাদের এখানে
আমরা দেখতে পাই যে, দেখো অনেকে ভর্তি পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা দিয়ে অনেকে চান্স পাবে না, অনেকে খুব ভালো স্টুডেন্ট হয়েও চান্স পাবে না। একটা খুব ভালো স্টুডেন্ট বা সে অনেক হার্ড ট্রাই করছে কিন্তু সে চান্স পাইলো না, তার মনের অবস্থাটা কেমন হবে? আর যে চান্স পেয়ে গেছে তার মনের অবস্থাটা কেমন হবে? তাদের দুইজনের কম্পারেটিভ একটা চিন্তা করলে তুমি বিষয়টা বুঝতে পারবে। তো রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তে তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। তাদের ঘরটা কয়চালা? আটচালা। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুললো। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। এই যে এই লাইনটা এখন মার্ক করো, শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনী কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। ওকে, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এই অংশটা তোমরা ভালো করে মার্ক করে নাও। তিনি একই সাথে কি, মা একই সাথে প্রকৃতির প্রতিমূর্তি মাকে কি তার আত্মগ্লানি মুছে ফেলার উপসঙ্গ হিসেবে দেখেছেন। তো তাহলে আজকে আমরা কবিতাটা এখানে শেষ করছি। তো আমরা ইয়েতে দেখতে পেলাম যে কবিতাটা প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদ কবি রচিত সোনালী কাবিন থেকে কাব্যগ্রন্থটি নেওয়া হয়েছে। এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, যেমন ধরো, প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কিভাবে ঘরে ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, এই যে কুয়াশার পর্দা, চোখের পাতায় শিশির বিন্দু জমতে জমতে 7 মাইল পথ হেঁটে হেঁটে শিশিরের পাজামা ভিজিয়ে ভিজিয়ে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে, এখানে কিভাবে ঘরে ফিরবেন বলে উল্লেখ আছে। এখানে আমরা কবিতাতে যদি যাই, দেখবো যে কি কিভাবে ঘরে ফিরেছেন। এই যে এই যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, তাহলে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে ওই যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে। প্রত্যাবর্তনে লজ্জা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? সে করে ফেরার অভিব্যক্তি, উন্মূলিত হবার অনুশোচনা, নাগরিক জীবনের হতাশা নৈরাশ্য, প্রকৃতির কাছে থাকা আনন্দ। এই যে নাগরিক জীবনের হতাশা নৈরাশ্য বুঝাচ্ছেন এখানে। ওকে, তো তারপর তোমরা এইগুলো তোমরা একটু দেখে নিবা, সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো একটু পড়বা, বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, প্রত্যাবর্তিত কবিকে দেখে তার বাবা কি পড়বেন? ফাবিআইয়ি আলাই কাজ মাতু কাজ্জিবান, এই লাইনটা মুখস্থ করে ফেলবে। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো, কি বোঝানো হয়েছে? এই যে এখানে হচ্ছে যে সেই এই যে এখানে লাস্টের লাইনটা আমরা পড়েছিলাম না পাঠ পরিচিতিতে, সেটা আমরা এখানে আলোচনা করব। যে এই যে মাকে কবির এই ফিরে আসা মাকে আনন্দিত করে তুললো, মাকে জড়িয়ে তার প্রত্যাবর্তনের লজ্জা মনে হলো। শহর বা নাগরিক জীবনের যে মাতৃতুল্য গ্রামীণ জীবনে কবির কাছে পরম সুস্থির। শহর জীবনের খাপ খাওয়াতে না পারা ব্যর্থ থাকে তিনি মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে, এভাবে কথাটা অ্যান্সারটা হবে। তো ঠিক আছে, আজকে আমরা এই কবিতাটা এতটুকু আলোচনা করলাম, এটার মাধ্যমে আমাদের সবগুলো কবিতা আলোচনা শেষ হলো। আমরা এরপরে ব্যাকরণ শুরু করব। হ্যাঁ, তো তোমরা নেক্সট ক্লাসে ব্যাকরণ কোন টপিকসটা আলোচনা করলে ভালো হয় তোমরা জানিয়ে রাখো, ব্যাকরণ অথবা নির্মিতি, আমরা সেটা ওখানে আলোচনা করব। আর তোমাদের এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ যারা আছো তোমাদের জন্য আমি স্পেশালি ঈদের পরে একটা ব্যাচ, এই ব্যাচে এখানেই রান করাবো অনলাইনে, আমি সেখানে তোমাদের পরীক্ষা যেহেতু জুন মাসে, হ্যাঁ, তো জুন মাসের ভিতরে আমি তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট করাবো। এভাবে একটা প্ল্যানিং নিয়েছি। এখন যে তোমরা যারা যারা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলতে পারো আমার নতুন করে আমার এই ব্যাচ আবার শুরু হচ্ছে, হ্যাঁ, রিভিশন হচ্ছে, তোমরা এখানে অ্যাড হতে পারবে। তো যারা পুরাতন আছো তোমাদের জন্য প্লাস পয়েন্ট, তোমাদের আবার রিভিশন হয়ে যাবে। আবার যারা নতুন অ্যাড হচ্ছে তারা তো পুরো 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 ভিডিওটা ইয়াতে দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে বারবার রিভিশন হতে থাকবে। তো তোমরা তোমাদের ক্লাসমেট বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে বলতে পারো, এবং যারা আগ্রহী তাদেরকে বলো আমার এই ইয়েতে অ্যাড হয়ে যেতে। তো আর যারা যারা উম, ভর্তি হতে চাও, হ্যাঁ, যারা ভর্তি হতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, 017156815586, এই নাম্বারে। আমি ঈদের পরে এই নতুন ব্যাচটা শুরু করব। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবে। আহ দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আর এই তোমাদের গত 3টা ক্লাসের পরীক্ষার একটা আমি পরীক্ষা একটা অনলাইন পরীক্ষা নিব।
প্রত্যাবর্তনের লজ্জা, আমি কিংবদন্তির কথা বলছি, এবং আরেকটা কি ছিল, ফেব্রুয়ারি 1969। এটা একটা লিঙ্ক আমি দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে গিয়ে পরীক্ষা দিবে সবাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।